আচ্ছা, হ্যালো। সার্কেলের এই পয়েন্টটা আমি আবার একবার দেখাচ্ছি। অনেকেই স্ক্রিনশট আমাকে পাঠাইছে যে বিষয়টা হচ্ছে অনেকেই করতে পারে নাই, আর হচ্ছে স্কেলিংটাও হচ্ছে না। তো ওইটা একবার দেখাচ্ছি, আর ওই ইমেজের এই দুইটা দুইটা অপশন নিচ্ছি, বেশি সময় নিব না, খুব দ্রুত শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, সার্কেল, আমি এটা সার্কেল নিলাম, দেখেন। ওকে, সার্কেলটা আমি উঠালাম একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত। এরপরে প্রথম যে ইয়েটা ছিল, একজন বলতেছিল যে ভাই আমার তো সফটওয়্যার স্মুথ কাজ করে না। এটা টোটালটা এভাবে সিলেক্ট করেন, রাইট মাউস ক্লিক, সফটওয়্যার স্মুথ, ঠিক আছে। এখন এটাকে কি করতে হবে, ডিগ্রিটাকে জিরোতে দিতে হবে, তাহলে আমার এই লাইনটা আসতেছে। কার জানি লাইন আসতেছিল না। ভাইয়া আমার আসতেছিল না, হ্যাঁ, এখন আমারও আসছে। আসতেছিল না। ওটার হচ্ছে ডাবল ক্লিক করতে হয়েছে সার্ফেসটার মধ্যে, তারপর আসছে। ওকে, দেন এখান থেকে আমরা মিড পয়েন্ট নিলাম, লাইন নেওয়ার পর আর কি। দেন ওনেজ এইটার ওনেজ এরকম শেপটা যে এরকমই হবে ডাজ নট ম্যাটার। আপনি আপনার মতো করে শেপ নিতে পারেন, কোনো সমস্যা নাই। একটা আপনাকে অপশন দেখানো হচ্ছে, আপনি আপনার ট্যালেন্ট এখানে কাজে লাগাবেন। অফসেট বাইরের দিকে, এটা যে ভিতরেরই দিকে দিয়ে দিতে হবে, পরে যাওয়ার একটা অফসেট নিতেই হবে, এরকম না। এটা ডিজাইনের স্বার্থে আপনি নিতে পারেন। ডাবল ক্লিক, কপি করে উপরে উঠাচ্ছি, রোটেট 24x। এতদূর পর্যন্ত ক্লিয়ার? জি ভাই, এতদূর পর্যন্ত ক্লিয়ার। আপনার সমস্যাটা কি ছিল, কার সমস্যা ছিল এটা? এটা আমার সমস্যা ছিল যে আমি এই রাউন্ডের মধ্যে যে একাধিক কপি নিলেন, এই কপিটা আমার হচ্ছে না। কপি নিলে হয়তোবা ডানে ডানে নিলে সোজাসুজি চলে যায়, আর বামে নিলে সোজাসুজি চলে যায়, আবার কিন্তু এই দেখেন। সার্কেলটার মধ্যে হয় না। বুঝতে পারছি। এই যে দেখেন, মনে করেন এটা আমার, আমি এটাকে হচ্ছে ঘুরাবো, তাই তো। এটাকে আগে আমি মেকে গ্রুপ করে নিলাম, আমার জন্য সুবিধা, না করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এটাকে আপনার যেটা করতে হবে, এখানে দেখেন আমার ব্লু যে এক্সেসটা আছে, এটাই হচ্ছে আমার সেন্টার। এই জন্যই আমি কি করছি, সার্কেলটা যখন ড্র করছি তখন কিন্তু এটার সেন্টারে ড্র করছি, ঠিক আছে। আচ্ছা, সেন্টারে ড্র করার কারণে আমার মিড পয়েন্টটা নিতে সুবিধা হচ্ছে। ভাই এখন কথা ছিল। ভাই পয়েন্টটা শেষ করে দিই, তারপরে আপনার কথা শুনবো। দেন তারপরে এইখান থেকে দেখেন রোটেট, আমি রোটেটটা নিয়ে এখানে সেন্টারটা ধরতেছি, ঠিক আছে। দেন সেন্টারটা ধরছে, আমি কিভাবে বুঝলাম যে এটা সেন্টার ধরছে? ওইখানে দেখেন একটা ক্রস চিহ্ন উঠছে, দেখতে পাচ্ছি কি, রেড ক্রস চিহ্ন। জি জি দেন এখন আপনি এখান থেকে এই যে অরিজিন ইন গ্রুপ দেখতেছেন, এইখানের যে একটা জি। ইনপুট, আমি এটাকে ধরলাম, ধরানোর পর দেখেন এটা যদি আমি এখন দেই, তাহলে এটার চার সাইড দিয়ে কিন্তু ঘুরে যাবে, দেখছেন। এটা আমি বাম দিকেও ঘুরাইতে পারি, ডান দিকেও ঘুরাইতে পারি, আমার ইচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনার সিলেকশনটা কি করতে হবে, যদি আমি বাম দিকে ঘুরাইতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করে আমার এদিকে আসতে হবে, তাই কি না? আর যদি আমি আমি ডান দিকে যদি ঘুরাই, ভাই আপনি ভিডিও অন করছেন কেন, কিছু বলবেন? দেন ডান দিকে আমি রাখলাম, এখন যদি আমি এখান থেকে 24x দিই, দেখেন টোটালটাই আবার ঘুরে যাচ্ছে এইভাবে। এখন বলেন, কে জানি কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ ভাই, জেড জেড অ্যাক্সিস বাদে যে আমরা রোটেট করতেছি, এটা কি কোনো অবজেক্টের সেন্টার করা যাবে না? রোটেটটা বুঝিনি, আবার বলেন। বললাম, আমাদের রোটেটটা করতেছি জেড অবজেক্ট অ্যাক্সিস বরাবর, মানে পয়েন্ট করে, এটা কোনো অবজেক্টের সেন্টারে বসাতে হ্যাঁ করা হ্যাঁ যাবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আমার এটা সমস্যা হচ্ছিল। আমি পরে আবার জেড অ্যাক্সিসের বরাবর আমি সার্কেল ড্র করছি। হ্যাঁ, করতে পারবেন, শোনেন। যে কোনো অবজেক্টের মিড পয়েন্ট ধরে আপনি এটা ঘুরাইতে পারবেন, নোট এখানে যে এক্সিস এর মধ্যেই রেখে করতে হবে এটা কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে আপনি যে অবজেক্টটা নিচ্ছেন সেটার সেন্টার পয়েন্ট নিয়ে ঘুরালেই চলবে। সেটা আপনার স্কোয়ার শেপ হতে পারে, বক্স হতে পারে, ডাজ নট ম্যাটার। ওকে, ওই সেন্টারটা কিভাবে ধরতেছে ওটা তো বুঝতেছি না। সেন্টারটা কিভাবে ধরতেছে?
হ্যাঁ এই যে আপনি দেখেন বাইরে আমি একটা যদি নিয়ে এখানে একটা সার্কেল করেন, হ্যাঁ সার্কেল করলাম, এখানে সেন্টার তো অটোমেটিকলি ধরছে, এই যে ধরছে, অটোমেটিক ধরবে তো। আমি যদি এখন এখান থেকে একটা লাইন দেই, দেখেন আমি এই যে আউটলাইনে ক্লিক করলেই সেন্টার ধরতেছে, দেখছেন? বেসিক। আবার দেখাচ্ছি, সেন্টারটা যদি আমি মাঝখানে এভাবে নিয়ে আসে যদি খুঁজি তাহলে কিন্তু পাবো না। তাহলে আমাকে কি করতে হবে, টেকনিকটা হচ্ছে যে কোনো একটা আউটলাইনের এজে যদি আমি ধরি তাহলে জি সেন্টারটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এই যে দেখেন আমি সেন্টারটা পাইছি। জি জি আমি এখান থেকে আমি মাঝ ভার্টিক্যাল নিয়ে, মাঝখানে মাঝখানে খুঁজছিলাম, আমি এই জন্য পাচ্ছিলাম না। ওকে, এখন এখন তো বুঝতে পারছেন? জি এখন ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন। ভাইয়া 24x এটা বলছি অনেকবার, আপনি মিস করছেন মেবি, বা রেকর্ড ভালোভাবে শুনেননি। ভাইয়া বলেন। ভাইয়া এই যে 3D ডিজাইনটা আমরা করি, এই ডিজাইনটা আমি থিকনেস দিয়ে করতে চাইছিলাম, কিন্তু তখন হয় নাই। ডিজাইন গুলো কিরকম ফেটে ফেটে যাচ্ছিল। থিকনেস তো আপনি আগে কেন দিবেন? এখানে থিকনেস তো দিবেন জয়েন্ট পুশ পুল দিয়ে। এখানে যখন কোনো কিছু কার্ভ হয়, কার্ভ হয়ে যাওয়ার পর সেটার থিকনেস আর আমাদের পুশ পুল দিয়ে কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা থিকনেস দেওয়ার পরে যদি এটাকে ঘোরানোর চেষ্টা করি তাহলে এটা ফেটে যাবে। তাহলে আমাদের কি করা উচিত, আগে নর্মাল ফেসটা আমরা দিয়ে নিব, এরপরে আমরা জয়েন্ট পুশ পুল দিয়ে এটার ফেসটা, পুশ পুলের যে আমরা থিকনেস সেটা দিব। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া। আচ্ছা, আর আরো একটা ইয়ে আছে, সেটা হচ্ছে ভার্টেক্স, আর্টিসান, যেগুলো আমাদেরকে পেড করে নিতে হয়। তো ওইটাতে যদি আপনি নেন তাহলে কার্ভ গুলো ফেটে যায় না, ওগুলো আরো স্মুথ হয়। এখন যদি এখানে যে প্রবলেমটা হচ্ছে, সে ধরেন আমি এখানে একটা রেড কালার দিয়ে চারটায় মার্ক করছি, ক্লিয়ার? তো এখন আমার হচ্ছে এক ভাই আমাকে বলতেছিল যে ভাইয়া আমি হচ্ছে একটা জায়গায় যদি কোনো ইমেজ অ্যাসাইন করি, দেন আমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট করি তাহলে কি হচ্ছে না, সব জায়গায় একটাই হচ্ছে বা আগেরটা থাকতেছে না, তাই কি না? কে করতেছিল এই কোশ্চেন? কে? জি স্যার, আমি করতেছিলাম। আমার এই আমি বেলালা, আমার এই সমস্যাটা হইতেছিল। ওকে 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 লিভ ইট। আমি তাহলে এটার কারণ হচ্ছে যে ভাই মিউট করেন, কথা শেষ হয়ে গেলে সবাই মিউট করে ফেলবেন। এইখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে যদি সিমিলার কালার থাকে, যদি সিমিলার কালার থাকে, যেমন ধরেন আমার চারটাই কি রেড কালার, রাইট? তাহলে আমাদের এখানে রেড কালার যদি থাকে তাহলে আপনি একটাতে যদি আমি কোনো একটা ইমেজ অ্যাসাইন করি, আমি একটু দেখাই, এডিট, ব্রাউজার ম্যাটেরিয়ালস, যে কোনো একটা ইমেজ কোথাও পাবো, ডেস্কটপ ও আদার্স, পোস্টার, ওকে, আমি এখানে এই পোস্টারটা আমি নিয়ে আসলাম। তো একটাতে দেওয়ার না, আমি তো চাইছিলাম এই বক্সের মধ্যে হবে, কিন্তু তো সবগুলোর মধ্যেই হয়ে গেল, তাই না? 30, 100, আমি চাইছিলাম যে একটার মধ্যে থাকুক, তো সবগুলা মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন কি করণীয়? করণীয় হচ্ছে যে আমি যদি ডিফারেন্ট কোনো কিছু ইমেজ ইউজ করতে চাই তাহলে আমাকে কালারটাও ডিফারেন্ট কিছু দিয়ে মার্ক করতে হবে। এখন যদি আমি এটা এই কালার দিই এবং এইটা যদি এই কালার দিই আর এইটা যদি এই কালার, আর ওইটা যেটা আছে সেটাই থাকলো। এখন আমি এই ছবিটা চেঞ্জ করবো এখান থেকে, ওকে? এখন আমি ছবিটা চেঞ্জ করে এটা দিলাম নিচেরটাতে, ওকে, আমি এটাকে পজিশনে নিয়ে আসলাম। এটা দেখানোর কিছু নাই, জাস্ট মনে করেন আমি এটাকে নিয়ে আসে এখানে রাখলাম। তাহলে কি আমার উপরেরটাকে চেঞ্জ হয়েছে? এখন উপরেরটা যদি আমি চেঞ্জ করতে চাই, ব্রাউজার ম্যাটেরিয়ালস, তার আগে, চেঞ্জ করার আগে কি করতে হবে আপনাকে, সিলেক্টে আসার পর এখানে দেখেন স্যাম্পল পেইন্টে এই ব্লকটাকে সিলেক্ট করতে হবে, তাহলে এখানে ম্যাটেরিয়ালস যে ডিফল্ট ট্রেটা আছে এটার নিচে সেই ছবিটা শো করবে। দেখতে পাচ্ছি কি আমরা? দেখা যায়? জি জি ওকে, জি দেখতে পাইতেছি। ডিটে আসলাম, ব্রাউজ ফর ম্যাটেরিয়ালস, এখান থেকে যে কোনো একটা কিছু যদি ছবি আমি ইমেজ এখানে সিলেক্ট করি তাহলে এখানে চলে আসতেছে। নিচেরটা কি চেঞ্জ হয়েছে আমার? আপনার ভুলটা কোথায় ছিল বুঝতে পারছেন? জি, ভুলটা কোথায় ছিল বুঝতে পেরেছি। মানে ডিফারেন্ট কালার করতে হবে, ঠিক আছে? ওকে, আমি স্কেচআপ থেকে ফেরত চলে যাচ্ছি। আচ্ছা, চেঞ্জ এডিটর, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার। এটা আমরা তো অলরেডি ড্রাইভে দিয়ে দিছি, এটা কি আপনারা পাইছেন? জি ভাই পাইছি। জি স্যার, আসলে স্যার। ওইটার সাথে ক্র্যাকটাও দিয়ে দেওয়া আছে, ওইটা অ্যাক্টিভ করতে পারবেন।
অ্যাক্টিভ করলে ওটা লাইফ টাইম ইউজ করা যাবে, সমস্যা নেই। বাট এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা যারা ফরেন যেই অফিসগুলো আছে আমাদের সবগুলো জায়গাতেই আমরা এই পিডিএফ এডিটরটা ইউজ করি, ঠিক আছে? ওকে, সেটা হচ্ছে এটা। আচ্ছা, এইটার কাজ কি? পিডিএফ এডিটরটার কাজ কি? আমি একটা ছোট্ট একটা ফাইল নেই, এটা হচ্ছে আমার পিডিএফ যে PDF যেটা আমি ওপেন করছি। আচ্ছা, এই পিডিএফটা একটু বাঁকা, তাই না? জি স্যার। স্যার, বাঁকা। একটু নোট নোট প্যাডটা একটু ইয়ে করে রাখেন। আচ্ছা, পিডিএফটা হচ্ছে বাঁকা কারণ হচ্ছে আমার এটা স্ক্যান করা, আমি এটা স্ক্যান করছি, জি। ঠিক আছে? স্ক্যান করছি, তো স্ক্যান করার সময় আমি যখন স্ক্যান করছি তখন এটা বাঁকা হয়ে গেছে। অনেক সময় তো আমাদের এটা হয় অসাবধানতার কারণে বা হোক বা তাড়াহুড়ার কারণে হোক, যখনই হোক আমাদের এটা হয়ে যায়। তো তখন আমরা এটা সোজা করবো কি? আচ্ছা, এটাকে আমি একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, উপরের যে অপশন গুলো আছে এই অপশন গুলোকে আমরা দেখতে পাচ্ছি। না ভাইয়া, একটা ব্ল্যাক বার চলে এসেছে। এই যে দেখেন ফাইল, এখানে আছে কি ফাইল, তারপরে আছে কি হোম, ভিউ, কমেন্টস, প্রোটেক্ট, ফর্ম, অর্গানাইজ, কনভার্ট, শেয়ার, রিভিউ, দেন XYZ আরো কিছু অপশন আছে। আর এখানে লাস্টের যেটা আছে সেটা হচ্ছে ফরম্যাট। ওকে, জি স্যার। আচ্ছা, এইখানে এখন আপনার এই পেজটাকে আগে আমাদের প্রাইমারি লেভেলে স্ক্যান যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমাকে এটা আগে সোজা করতে হবে। তার আগে কি এটাকে আমাকে রোটেট করার দরকার আছে কিনা? আছে। ওকে, তার আগে আমরা এটাকে সোজা করে নেই। সোজা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি যদি এখানে কনভার্টে আসি, কনভার্টে আসার পর এখানে ডিসকিউ পেজ একটা অপশন আছে, দেখতে পাচ্ছি? জি তার ভাই। আগে বলেন এই সফটওয়্যারটা কি আমরা ইনস্টল করছি? না, করি নাই। আচ্ছা, আমরা একটা পিডিএফ তো ইউজ করি, হয় সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। Adobe হোক বা বিভিন্ন ধরনের আমাদের হচ্ছে পিডিএফ আমরা সফটওয়্যার ইউজ করি। তো আমি বলবো এবং সাজেশন দিব যে এই পিডিএফটা ইউজ করার জন্য, এই সফটওয়্যারটা ইউজ করার জন্য, ঠিক আছে? এখানে অনেক ফেসিলিটিস যেটা আজকে যখন আমি দেখাবো তখন দেখলে ভাববেন যে না, আমার এই সফটওয়্যারটা ইউজ করা উচিত। কারণ আমরা আমি আবারও বলতেছি যে আমি যখন টার্মিনাল 3 তে ছিলাম তখনও ওইখানে আমরা এই সফটওয়্যারটা ইউজ করছি, এবং এই রূপপুর যে পাওয়ার প্ল্যান্ট এখানেও আমরা এই সফটওয়্যারটা ইউজ করি, শুধু আমরা না, ফরেনরাও করে এটা। আচ্ছা, তো যেহেতু আমার পেজটা একটু বাঁকা হয়ে গেছে তো এটাকে আমি একটু সোজা করবো। এখানে ডিসক্রিপ পেজে যদি আমি ক্লিক করি, ক্লিক করানোর পর এখানে আমার শো করতেছে, যেহেতু পেজ আমার এখানে একটা, তো সেখানে এখানে ওয়ান পেজই দেখাচ্ছে। যদি আমার সবগুলো পেজই এরকম হয় যে সবগুলো পেজই আমার বাঁকা, তো সেই ক্ষেত্রে আমরা অলে ক্লিক করব। আর যদি মনে হয় যে না, ওয়ান পেজ বাঁকা, কারেন্ট পেজে ক্লিক করব, ঠিক আছে? দেন ওকে, এখন আমার পেজটা সোজা হয়ে গেছে। জি স্যার। ওকে, শুরু হয়েছে ভাই। এখন যদি আমরা এটাকে রোটেট করতে চাই, এইখান থেকে রোটেট অপশন আছে, রোটেট হয়ে গেল। এরপরে যদি আপনার মনে হয় যে না, আমার এটা একটু সোজা করা দরকার, তো এখানে জাস্ট এখানে ইয়েতে আসেন, হোম, হোম থেকে এডিট, এডিট থেকে অল কন্টেন্ট, অল কন্টেন্টে ক্লিক করানোর পর এটাকে যদি আপনার একটু সোজা করতে চান, এদিক থেকে ঘুরাই দিবেন এটা একটু, বা এখান থেকে রাইট অথবা লেফট এই সাইডে ঘুরাই দিবেন। দেন হোম, হ্যান্ডে ক্লিক করবেন, ওকে। এটা হচ্ছে একটা বেসিক একটা বিষয় আপনাদেরকে বললাম। যেমন ধরেন স্ক্যান করতে সাধারণত ইমার্জেন্সি যে স্ক্যানগুলো এগুলো সাধারণত কে দেয়? আপনি যদি যদি কোনো অফিসে বসেন দেখবেন স্ক্যান করতে আপনার মানে আপনার বসেরা আপনাকে দিবে, ঠিক আছে? এটা এমডি স্যার হতে পারে, জিএম স্যার হতে পারে, আপনাকে বললো যে এটা মাসুদ তুমি এটা একটু স্ক্যান নিয়ে আসো। তো সেই ক্ষেত্রে ফার্স্ট আমরা কাজ করতে চাই, কারণ যেহেতু সে লিডার, এজ এ লিডার, তো ফার্স্ট কাজ করতে গিয়ে দেখা যায় যে আমরা স্ক্যানটা একটু বাঁকা হয়ে গেছে বা একটু সরে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন একজনকে ফাইলটা দিব তখন ফাইলটা দেওয়ার আগ মুহূর্তে আমরা আগে চেক করে নিব ফাইলটা আমার অ্যালাইনমেন্টে আছে কিনা। যদি না থাকে তাহলে সেটাকে ঠিক করে নিব। ঠিক করে নেওয়ার পরে এই ফাইলটার একটা নাম দিব, যেটা আসলে কি ফাইল। তো ফাইলটা আমরা যদি এখানে উপরে ঢুকি তাহলে কিন্তু একটা হেডলাইন থাকেই এই ফাইলের, তো এই হেডলাইনটা অনুসারে আমরা এখানে সেভ আসে গিয়ে ব্রাউজ ডেস্কটপ, এখানে মনে করেন XYZ
যেটা থাকবে সেটা আমি দিয়ে দিলাম, দেন সেভ। এরপরে আমরা এই ফাইলটাকে দিয়ে দিব। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে যদি আমি আবার ফরম্যাটে আসি, ফরম্যাটে যদি যাই, এখানে ওইরকম কোনো একটা ইস্যু দেখাচ্ছে না, দেন এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ানোর পর এবার দেখেন আরেকটা জিনিস আছে এখানে মজার, সেটা হলো যখন আমরা পিডিএফ করি, যেমন ধরেন অটোক্যাডের কোনো ড্রয়িং আমরা পিডিএফ করে ফেলছি, পিডিএফ করানোর পর আমরা এটা আমাদের হচ্ছে, যদি আমি জুনিয়র আর্কিটেক্ট হই তাহলে আমার কাজটা হচ্ছে, আমি এই কাজটা কমপ্লিট করানোর পর আমি সিনিয়র আর্কিটেক্টকে এই কাজটা ফরওয়ার্ড করব। কিসের জন্য? চেক করার জন্য। তো মনে করেন আপনি যেহেতু এখানে আমাদের অনেক ভাই এবং বোনেরা অনেকেই আছে হচ্ছে আর্কিটেক্ট, তো সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে চেক করতে হয়। তো চেকটা আসলে আমরা কিভাবে করব? কারণ অনেক সময় দেখা যায় যে অটোক্যাড ফাইলটা আমাদের নেওয়া পসিবল হয় না, বা নিলেও মানে অত টাইমিং থাকে না। তো আমরা যারা সিনিয়রকে ফাইল, মনে করেন আপনি এমডি স্যারকে দিচ্ছেন, সাধারণত কোম্পানির যারা এমডি হয় বা সিওটিও যাই বলেন না কেন, এটা সাধারণত আর্কিটেক্ট হয় বা ইঞ্জিনিয়ার হয়, তো তাদেরকে তো আমরা ক্যাড ফাইল দিতে পারি না। দিতে পারি কি? না। তাদের জি কাছে তো আলহামদুলিল্লাহ আমরা দিতে পারি। অনেকেই আছে, আমরা আমরা পসিবল দেওয়া যায়, আর অনেকেই আছে যে এটা আসলে ক্যাড ফাইল তারা নেয় না, পিডিএফ করে দিতে হয় একটা বা দুইটা পেজ। কারণ তার কাছে তো সবসময় পিডিএফটা নাও থাকতে পারে। এমনও হতে পারে যে আপনার বস অফিসে নাই, বাইরে আছে, তো তখন হচ্ছে তাকে তো চেক করাইতেই হবে। তখন কি করবেন? ক্যাট দিলে তো তার ফোনে আপনার ওই যে ডিডাব্লিউজি দিয়ে ভিউ করাইতে হবে। তো ওইটা একটু মানে ক্লামজি হয়ে যায়। তো এটার জন্য আমাদের স্মুথলি কাজটা করানোর জন্য যদি পিসি থাকে তাহলে ভালো, আমরা পিডিএফটাই ফরওয়ার্ড করবো সাধারণত। আর যদি সে বলে যে না ক্যাট ফাইল পাঠাও, দেন আমরা ক্যাট ফাইল পাঠাবো। এখন এখানে একটা আর একটা ফাইল আছে দেখেন, এটা হচ্ছে আমার পিডিএফ ফাইল। ওইটা দেখালাম স্ক্যান ফাইল, আর এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল। ঠিক আছে, পিডিএফ ফাইলটা যখন আমরা কনভার্ট করব, যে এখানে কিছু লিখতে চাই আমরা, তাহলে কি লেখা যাবে? মনে করেন সে আমার বানানটা হচ্ছে এখানে লেখছি যে হজরত শাহজালাল, হজরতের জায়গায় এখানে আমার হয়তো একটা স্পেলিং ভুল হয়ে গেছে। তো তাহলে আমি এখন কি করতে পারি? এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে আমাকে এখন কি করতে হবে? চেক করতে হবে। আমরা যখন এখানে আমাদের হচ্ছে কেয়ার দেওয়ার কোনো সিস্টেম নেই। আমরা বাঙালি, যখন বাঙালিরা যেভাবে আমরা যখন কোনো রিয়েল এস্টেট বা ডেভেলপারে কাজ করি, তখন আমরা ক্যাডও দেই, পিডিএফ সবকিছুই একসাথে দিই, বা অনেক সময় আমরা ক্যাড ফাইলটাই দিই চেক করার জন্য। হ্যাঁ, তো এইখানে আসলে এরকম কোনো সিস্টেম নাই, কারণ আমাদের হচ্ছে ডেডিকেটেড পার্সনই শুধু ক্যাড ইউজ করতে পারবে, ডেডিকেটেড পার্সনই রেভিট ইউজ করতে পারবে, ডেডিকেটেড পার্সনই মানে পিডিএফটা ইউজ করতে পারবে, ডেডিকেটেড সফটওয়্যার। একজন সবগুলো সফটওয়্যার ইউজ করতে পারবে না। ঠিক আছে, এই জন্য মানে কেউ মানে আপনার ইচ্ছা থাকলেও আপনি ক্যাড নিয়ে চেক করানোর কোনো সুযোগ নাই, কারণ আপনার পিসিতে ক্যাড সফটওয়্যারটা ইনস্টল দেওয়া থাকে না। আর আমাদের আমাদের বাহিরের যেটা আমরা লোকাল, তা আমাদের জন্য মানে সবকিছুই আমরা ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। ওকে, এখন এটার এই ড্রয়িংটার মধ্যে এখন আমাকে মনে করেন চেক করতে দিচ্ছে, আমি এখন চেক করবো সে এখানে একটা বানান ভুল পাইছি, তাহলে আমি এখন তো মার্ক করতে হবে, তাই না? মার্ক করবো কিভাবে? এখানে দেখেন কমেন্ট একটা বক্স আছে, দেখছি? স্যার। এখান থেকে দেখেন এই যে বুকমার্কস এর ঠিক নিচে এখানে একটা অপশন আছে। এখান থেকে যদি মনে করেন ধরেন আমি এখানে দিলাম যে এই লেভেলটা আমার ভুল আছে, এই লেভেলে আমি 0 দিয়ে রাখলাম, ভুল পাইছি আর কি, সেই লেভেলটা আমার কাছে মনে হয়েছে যে এটা ভুল। দেন ফরম্যাট, এখানে দেখেন হিউজ ফরম্যাট আছে। ঠিক আছে, কমেন্টসে গেলে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। তো আপনার কাছে যদি মনে হয় যে না এটা এই লেভেল এরকম, তাহলে এই লেভেল এরকম হলো কেন, তো আপনি এখানে একটা অ্যারো দিয়ে বুঝাই দিতে পারেন যে এই লেভেলটা বা এরকম কেন হয়েছে, এখানে তো এইটা, তাহলে এটা এরকম কেন। ঠিক আছে, আর আরো বিভিন্ন ধরনের এখানে কমেন্টস অপশন গুলো আছে, এগুলো একটু দেখতে পারেন আপনারা। ঠিক আছে, আবার আরো আছে যে এখানে দেখেন ক্লাউড মার্ক দেওয়ার একটা সিস্টেম আছে, যে আপনি ভাবে ক্লাউড করে দিতে পারেন যে এই জায়গাটা আপনার প্রবলেম। ঠিক আছে, এটা দিলাম কিভাবে? কমেন্টে আসেন,
ক্লাউড টুল, জাস্ট যদি এটাকে ধরে নিয়ে সেভাবে ধরে ডাবল ক্লিক করেন তাহলেও কিন্তু এটা সেট আপ হয়ে যাবে। আবার যদি মনে করেন যে এটা কমেন্টে আসেন, কমেন্টে আসানোর পর এখানে একটা ক্লিক, এই মাথায় একটা ক্লিক, দেন নিচে এইখানে একটা ডাবল ক্লিক, দেখবেন যে এটা আটকায় যাবে এখানে। তারপর এটাকে আপনি সিলেক্ট করে যদি কাজ আরো মডিফিকেশন করতে চান তাহলে এটাকে এখন কাজ শেষ হওয়ার সাথে সাথে যদি এটা সিলেক্ট করেন তাহলে এটা সিলেক্ট হবে না। সেই ক্ষেত্রে আপনাকে ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যাওয়ার পরে যদি আপনি এটাকে সিলেক্ট করেন, অথবা আপনি এখানে হোমে আসেন, সরি কমেন্ট বক্সে, দেন ফরম্যাট, এইখানটা এটা যদি আপনি এখন সিলেক্ট করেন, ওয়েট, এইটা ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যাওয়ার পর বলেন এটা আমি মার্কটাকে মডিফিকেশন করব, কেমনে করব এখন? এটা এটা ফন্ট সিলেক্ট বললে হচ্ছে, এটা এরোটাও সিলেক্ট হচ্ছে, কিন্তু আমার এই ইয়েটা আর সিলেক্ট হচ্ছে না, যে ক্লাউড মার্কটা যেটা দিয়েছি এটা আর সিলেক্ট হচ্ছে না। সিলেক্ট হচ্ছে? সিলেক্ট হচ্ছিল স্যার। আচ্ছা, এটা দেখেন যখন আমরা এটা ক্লাউড, এটা যখন সিলেক্ট করব তখন আমার ঠিক এজ পয়েন্টে ছোট্ট একটা গোল চিহ্ন আসতেছে মাউসের ঠিক নিচে, দেখতে পাচ্ছেন? জি জি গোল মাউস পয়েন্ট ঠিক নিচে। জি জি স্যার। এটাতেও যখন আমরা সিলেক্ট করব তখন দেখেন এখানেও ক্লাউড আছে আছে। তখন আপনি এটাকে সিলেক্ট করলে এটা আপনি ছোট বড় করতে পারবেন এভাবে, ঠিক আছে? আচ্ছা, মার্কিং ইস্যুগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন বা করতে পারবেন। আমরা এখানে কিন্তু বিভিন্ন ভাবে মার্ক করছে, এটা অটোকেটে ক্লাউড9 দেওয়া। আর এই জায়গা থেকে আপনারা চাইলে এইখান থেকেও, আমাদের যারা কোরিয়ান বস ছিল তারা এখান থেকেই মার্ক করছে, ঠিক আছে? কমেন্ট গুলো এখান থেকে করে। ঠিক আছে, এটা করা যাবে না? আমি কিন্তু ড্রয়িং দিব, বা আপনাদের যে ড্রয়িং আছে সেটাতে কিন্তু এটা করে আমাকে স্ক্রিনশট দেখাইতে হবে। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে যে আমি যদি এটাকে কোনো কিছু দিয়ে হাইলাইট করি, মানে আমাদের হাইলাইটার পেন আছে না, আমি যদি হাইলাইট করি তাহলে দেখেন হোমে গেলে এটা আপনি পাবেন। আমি যদি এটাকে হাইলাইট করে দিই, এখান থেকে এটা হাইলাইট করে দিতে পারবো। মানে চেক দেওয়ার জন্য একটা আদর্শ সফটওয়্যার আমি মনে করি এটা। আবার অনেক সময় দেখা যায় যে আমরা এখানে মনে করেন যে কোনো একটা কিছু বানান ভুল হয়ে গেছে, তো আমরা এখন ঠিক করব। তো সেটা ঠিক করার জন্য আপনি এখানে হোমে যাবেন, হোম থেকে এডিট, এডিট থেকে যদি টেক্সট ঠিক করতে চান দেন টেক্সটে ক্লিক করলে এখান থেকে কিন্তু টেক্সট আপনি ঠিক করতে পারবেন, ঠিক আছে? এখন কন্ট্রোল জেড করলে আবার ফেরত আসতে পারবেন। আর এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে যদি স্ক্যান ফাইল হয়, যদি স্ক্যান ফাইল হয়, আমি স্ক্যান ফাইলটা ওপেন করতেছি, এটা হচ্ছে স্ক্যান ফাইল আমার, এটা হচ্ছে স্ক্যান ফাইল। তো স্ক্যান ফাইলটা আমি যদি এখন যদি এডিট করতে চাই তাহলে কি পসিবল? বুঝতে পারি না স্যার। বুঝতে পারেন নাই? বন্ধ স্যার। পসিবল স্যার। পসিবল? রাখতে রাখবে, হ্যাঁ। কেমনে পসিবল? এখন হ্যাঁ। এখন যদি এখানে আমি যাই হোম, হোম থেকে আমি যদি এডিটে আসি, এডিট থেকে যদি টেক্সটে আসি, না ভাই, এটা সেটার তো পরে এটা এখানে সিলেক্ট করলে হবে? না। ঠিক আছে।
স্ক্রিন ফাইল সম্ভব না। স্ক্রিন ফাইল যখন স্ক্যান করব, স্ক্যান ফাইল যদি এখানে নিয়ে এসে আমরা মডিফিকেশন করতে চাই, এটা সম্ভব না, এটা আর সম্ভব না। তবে আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে এটা আমরা মুছে দিতে পারি। মুছে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা হোমে যাই, হোম থেকে যে স্ন্যাপশট, আমি যদি এখান থেকে একটা স্ন্যাপশট নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা নিয়ে আসে আমি এটার উপরে দিলে এটা আমি মুছে দিতে পারবো। মুছে দিচ্ছি আমি। তাই এটাকে কি কনভার্ট করে ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইলে নেওয়া যাবে না? এখান থেকে আসলে কনভার্টিং করলে এটা আসবে না, তবে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে ওসিআর। অনেক সময় যেটা হয় যে কিছু টেক্সট আমাদের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে যে কনভার্ট আছে, কনভার্ট থেকে আমরা ওসিআর করে নিই। ওসিআর, এটা যদি আমি ক্লিক করি কারেন্ট পেজ ওসিআর, ওকে, এখন আমি এটার মধ্যে কাজ করতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছু চেঞ্জ হয়, ঠিক আছে। এখন যদি আমি এটার মধ্যে কাজ করতে চাই, আমি যদি টেক্সট এডিট করতে চাই, আমি এখন টেক্সট এডিট করতে পারবো, ঠিক আছে। কিন্তু ফরম্যাটটা আমার অনেকাংশেই চেঞ্জ হয়, বিকজ অফ আমার এখানে যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, বাট আমরা ইমার্জেন্সি করার ক্ষেত্রে যখন স্ক্যান ফাইল আমরা নিয়ে কাজ করব, স্ক্যান ফাইলটা, সেই ক্ষেত্রে যদি আমরা টেক্সট গুলো মডিফিকেশনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা ওসিআরটা ব্যবহার করব। আজকের ক্লাসটা কিন্তু আপনাদের বেসিক যে ইমপ্রুভমেন্টের যে প্রয়োজন সেটা আমি শুধু দেখাচ্ছি, বেসিক, একেবারে বেসিক লেভেলের। আচ্ছা, এইটা দিয়ে কিন্তু স্ক্যানও করতে পারবেন, ঠিক আছে। এই সফটওয়্যারটা দিয়ে আপনি স্ক্যানও করতে পারবেন। সেই ক্ষেত্রে দেখেন এখানে উপরে একটা অপশন আছে ফ্রম স্ক্যানার, এখানে যদি আপনি ক্লিক করেন কাস্টম স্ক্যান কনফিগার যদি করতে পারেন কনফিগার, এখানে জাস্ট স্ক্যানারে ক্লিক করলে এরকম স্ক্যানার চলে আসবে, ঠিক আছে। স্ক্যানার এখানে একটা অপশন আছে, সেটিংস এ ক্লিক করলে রিফ্রেশ দিলে আপনার স্ক্যানার যদি ইনস্টল করা থাকে, কোনো ড্রাইভার বা কোনো প্রিন্টার যদি ইনস্টল করা থাকে, অটোমেটিকলি এখানে নিয়ে নিবে, ঠিক আছে। দেন এখান থেকে সেট আপ করে স্ক্যান দিলে স্ক্যান হবে, এখান থেকেই স্ক্যান হবে, আলাদা কোনো কিছু আমার লাগতেছে না। এইটা হচ্ছে আমাদের যে পিডিএফ এক্সেল, যেখানে আরো অনেক ধরনের আমাদের কেরামতি আছে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখি। এখানে যদি আমরা কোনো কিছু টেক্সট দিতে চাই, টেক্সট এড করতে চাই, তাহলে সেটা কিভাবে এড করব। মনে করেন আমার এখানে আমি এখন লিখতে চাই, ঠিক আছে। তো এখানে দেখেন অ্যাড, অ্যাড একটা অপশন আছে, হোমে যাবেন, হোম থেকে অ্যাড, আমি যদি টেক্সট এড করতে চাই এখানে আমি টেক্সট এড করতে পারবো, এখানে আমি যা খুশি তাই লিখতে পারবো, ওকে। এখন এই জায়গায় যদি আমি একটা ছবি এড করতে চাই, ঠিক আছে, এই জায়গায় একটা ছবি এড করতে চাই, যখন আমরা কোনো প্রেজেন্টেশন করি তখন এটার মধ্যে হয়তো কোনো ছবি ইন্টেরিয়র হোক বা এক্সটেরিয়র হোক, কোনো একটা ছবি যদি আমরা এড করে দিই, বা আমাদের যদি বিল্ডিং কোনো অবজেক্ট হয় সেই ক্ষেত্রে আমরা এটা করি। তো সেটার জন্য আমরা হোমে যাব, হোম থেকে অ্যাড, অ্যাড থেকে অ্যাড ইমেজ, ড্রাগ এজ, ড্রাগ ইমেজ রেক্টেঙ্গেল, আমরা কতদূর পর্যন্ত ইমেজটা দিতে চাই, সে ধরেন আমি এতদূর পর্যন্ত দিতে চাই। দেন যখনই আমি ড্রাগ করব তখনই আমার হচ্ছে ইমেজ কোথায় আছে সেই লোকেশনটা চাইবে, যে ইমেজটা সিলেক্ট করে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি এখানে যে ক্লাসটা ছিল সেখানের মধ্যে যাচ্ছি, এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করে দিলাম, দেন এটা, দেন প্লেস, এই জায়গায় সেট হয়ে যাবে। দেন এরপর যদি আমরা এটাকে এখন কমানো বাড়ানো এটা যদি করতে চাই, তাহলে আমরা জাস্ট এটা সিলেক্ট করে যে কোনো একটা কর্নার থেকে কমাইতে পারি, বাড়াইতে পারি, ঠিক আছে। আবার যদি মন চায় যে রোটেট করতে চাই, তাহলে এইভাবে এটাকে আমরা রোটেট করতে পারি। তবে যদি আপনি শিফট ধরে থাকেন তাহলে এটা 270 ডিগ্রিতে রোটেট হয়ে যাবে, মানে স্ট্রেট রোটেটটা হয়ে যাবে। আবার যদি আপনি এটাকে ঘুরাইয়ে এদিকে রোটেট করতে চান, তো সেই ক্ষেত্রে তো স্ট্রেট রোটেটটা হইতে হবে। এটার জন্য যদি আপনি শিফট ধরে থাকেন তাহলে অটোমেটিকলি দেখেন 0 ডিগ্রি শো করতেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, বোঝা যায়, স্যার। জি স্যার। ওকে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের প্রজেক্ট, এটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন অল্প হলেও, কারণ এখানে ওই রকম কোনো কিছু নাই, কিন্তু হয়তো দুই একটা নাম টাম আছে। আচ্ছা,
এইভাবে আমরা এখান থেকে এই জিনিসগুলো যে বেসিক যে বিষয়টা, এটা কারণ এখন প্রত্যেকটা কোম্পানিতে এইরকম পিডিএফ সব যেগুলো হচ্ছে আমাদের প্রফেশনাল ফার্ম বলেন বা যাই বলেন না কেন, সবাই শুধু ফরেনরাই যেটা ইউজ করে এরকম না, আমাদের বাংলাদেশি অনেকেই এটা ইউজ করে। তো যাতে সহজেই ফাইলটা দিলে যাই দেখবেন যে ওখানে একটা রেডি পিসি আছে, যেখানে জব করতে যাচ্ছেন সেখানে গিয়ে দেখবেন যে একটা রেডি পিসি আছে, তো সেইখানে আপনাকে আউটপুট দিতে হবে। তো এগুলো সবকিছুই ওখানে থাকবে। তো আপনি সেটাকে যদি ইউটিলাইজ না করতে পারেন বা ইউজ না করতে পারেন, তাহলে এটা হবে আপনার ব্যর্থতা। এই জন্যই আপনাকে একটু টাস্ক দিয়ে রাখলাম, যাতে সহজেই আপনি এটা ওখানে গিয়ে খুঁজে পান। ঠিক আছে, এরপরে ভাই মিউট করেন, একজন মিউট করে ফেলেন। কে মিউট করেন নাই? আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে মনে করেন আমার এই ড্রয়িংটা এখন ওকে হয়ে গেছে, যে চেক দিয়ে ফেলছে সেটা ওকে করে ফেলছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে কমেন্টসে যাচ্ছি, কমেন্টসে যাওয়ানোর পরে দেখেন এখানে স্ট্যাম্প লেখা আছে, দেখতে পাচ্ছি কি স্ট্যাম্প? জি ভাইয়া। এখানে স্যার, স্ট্যাম্পের মধ্যে দেখতেছি। দেখেন অ্যাপ্রুভড। আমি এখানে এটা নিয়ে আসে এখানে লিখে দিলাম অ্যাপ্রুভড। আমাদের বসরা এইভাবেই কাজ করে, ঠিক আছে। এখানে নিয়ে আসে যদি এটা ড্রাফট হয় তাহলে ড্রাফট কপি, বা যদি এটা অ্যাপ্রুভ না হয় সেটা কিন্তু বিভিন্ন ধরনের আমাদের এখানে অপশন আছে, ঠিক আছে। আবার এখান থেকে আপনি এটার স্ট্রোক যে কালারটা আছে সেটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন, ওপাসিটিটাও এখান থেকে আপনি কমাই দিতে পারবেন, বাট এটা আমাদের দরকার হয় না। যদি এটা অ্যাপ্রুভড হয় অ্যাপ্রুভ করে দেয়। আর যদি এটা ড্রাফট কপি হয় জাস্ট দেখানোর জন্য, আমাদের যখন ড্রয়িং দেয় তখন এইভাবে ড্রাফটের একটা সিল মেরে দেয়, যেটা ড্রাফট কপি জাস্ট তোমাকে দেখার জন্য দেওয়া হয়েছে। আর যদি চেক করে বলে যে অ্যাপ্রুভ হলে এই জাস্ট অ্যাপ্রুভ অ্যাপ্রুভ লিখে আপনাকে আবার এই ফাইলটা ফরওয়ার্ড করবে। তখন আপনাকে যদি কোনো কমেন্টস থাকে এখানে বা ওখানে কোনো জায়গায় যদি কমেন্টস থাকে, এইভাবে আপনার যদি কোনো কমেন্টস থাকে তাহলে স্টিকি নোট দিয়ে দেয়। হ্যাঁ, এই জায়গায় যে স্টিকি নোট আছে, আপনাকে এখান থেকে স্টিকি নোট একটা দিয়ে দিবে, যে এই জায়গায় এই যে এক্স মনে করেন যে ভ্যালু বা লেভেল চেঞ্জ, লেভেল চেঞ্জ হচ্ছে, তাহলে চেঞ্জ হয়ে কত হবে? ঠিক আছে, এই লেভেলটা চেঞ্জ হয়ে কত হবে? এখানে দেওয়া আছে 5.840, এখানে হচ্ছে 5.930, এই লেভেলটা এখানে হবে। ঠিক আছে, এটাকে ধরে আপনি কাছেও দিতে পারেন এরকম। আমাদের এরকম স্টিকি নোট দিয়ে দিবে যে এই জায়গায় চেঞ্জ আছে। যখনই আমি ফাইলটা খুলবো তখনই এখানে দেখাবে যে এই লেভেলটা, দেখেন ঠিক পজিশন মতো আমাকে দেখাচ্ছে যে লেভেলটা চেঞ্জ, এখানে বলতেছে লেভেল চেঞ্জ 5.3930। দ্যাট মিনস আমার এখান থেকে এই লেভেলটা চেঞ্জ করতে হবে। এইভাবে আপনাকে ফাইলটা সেভ করে আপনার কাছে ফরওয়ার্ড করে দেওয়া হবে। তখন আপনারা এই স্টিকি নোট গুলো দেখে দেখে আবার ড্রয়িং কারেকশন করতে হবে। এটা এটা বলতেছি আমাদের ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল সিস্টেম আর বাংলাদেশের সিস্টেম হচ্ছে কেট ফাইল দিয়ে দেয়, কেট ফাইলের মধ্যে মার্ক করে আবার কেট ফাইল ব্যাক করে, যেগুলা আমাদের আর্কিটেকচার ফার্ম সেইগুলা। আর ইন্টারন্যাশনাল আমরা যখন কাজ করতেছি, আমি তো এখানে প্রায় 4 বছর কাজ করতেছি, সেম প্রসিডিউর। ওকে, এখন এইখান থেকে আপনার মনে হলো হিউজ কাজ এখানে, ঠিক আছে। আপনার মনে হচ্ছে যে না, আমি শুধু জাস্ট এইটুকুই প্রিন্ট দিতে চাই, এইটুকুই পিডিএফ থেকে আমি প্রিন্ট দিব, জাস্ট এইটুকুই, এই মেন হলটাই আমি প্রিন্ট দিব। ঠিক আছে, মেন হল 29। দেন এখানে স্ন্যাপশট একটা অপশন আছে, দেখেন স্ন্যাপশটে ক্লিক করেন, ক্লিক করার পর আমি এতটুকু শুধু প্রিন্ট দিব। ওকে, দেন কন্ট্রোল পি, এখান থেকে আসেন ফিট অন মার্জ, চলে আসছে। এটাকে যদি আপনি ল্যান্ডস্কেপে নিতে চাইলে ল্যান্ডস্কেপে এখানে পেজ সেটআপে আসেন, ল্যান্ডস্কেপ, ওকে, দেখেন এটা ল্যান্ডস্কেপে চলে আসছে। দেন এখন যদি আপনি প্রিন্ট দেন জাস্ট এইটুকুই শুধু প্রিন্ট হবে, আর অন্য কোনো ইয়ে বা ডকুমেন্টস প্রিন্ট হচ্ছে না। তো অনেক সময় যেটা দেখা যায় যে বড় প্ল্যান, তো আপনাকে বলতেছে জাস্ট এইটুকু প্রিন্ট দাও। যদি আপনার সেটা পিডিএফ ফাইল হয় তখন কি করবেন? যদি অটোক্যাড হয় তাহলে না আমরা ওই জায়গাটা ব্লু আপ করে প্রিন্ট দিতে পারতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু যদি পিডিএফ হয় তাহলে, যদি হয় তাহলে আমরা এই প্রসেসটা মেনটেন করতে পারি। ঠিক আছে, যদি আপনার কাছে মনে হয় যে না এটা ফ্লেক্সিবিলিটি আছে, আমি করতে পারবো, দেন ইউ ক্যান চুজ এই সফটওয়্যার। ঠিক আছে, ওকে, কার কোনো কোশ্চেন আছে?
কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনারা এরকম একটা ফ্রেশ ফাইল হ্যাঁ ভাইয়া। এইরকম একটা ফ্রেশ ফাইল নেবেন বা আমি একটা ফাইল দিব। তো এই ফাইলটা যেহেতু ইন্টারন্যাশনাল কোনো কাজ হোক বা যদি কোনো গভর্নমেন্ট কাজ রানিং থাকে, তাহলে সেই কাজ আপনি ইয়ে করতে পারবেন না। হচ্ছে এটা তো হচ্ছে বাংলাদেশ সরকারের একটা হচ্ছে আম, কি বলবো আমানত। তো এই আমানতটা আপনি খেয়ানত করতেছেন। যেমন ধরেন যে আপনি এটা সোশ্যাল মিডিয়ায় যদি দেন বা ফেসবুকে দেন, তাহলে এটা আসলে ঠিক না। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো একটা প্ল্যান দেওয়ার জন্য, ওই প্ল্যানের মধ্যে আপনারা কাজ করবেন, ঠিক আছে? যে জায়গাটা একটু সমস্যা বা এইটা একটু সমস্যা, ওইটা আপনারা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে ওই জায়গায় একটা স্টিকি নোট দিলেন বা মার্ক করলেন, এভাবে একটু এরো চিহ্ন দিলেন। বাস আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আপনি দিতে পারতেছেন কিনা, এরো চিহ্নটা দিতে পারতেছেন কিনা, এখানে ক্লাউড করতে পারতেছেন কিনা, তারপরে এখানে হাইলাইট করতে পারতেছেন কিনা, স্টিকি নোটটা দিতে পারতেছেন কিনা। ঠিক আছে, জাস্ট আমি এটা দেখতে চাচ্ছি যে আপনি এই সফটওয়্যারের মধ্যে ঢুকছেন কিনা। ক্লিয়ার? বলেন, কেউ কিছু বলতেছিলেন? ওকে। স্যার হ্যাঁ বলেন। স্যার হচ্ছে আমরা যখন ওই যে স্ন্যাপশট থেকে প্রিন্ট করব, ওটা কি ড্রয়িংটা কি স্কেলে থাকবে? ড্রয়িংটা তখন তো আর স্কেলে থাকতেছে না। আচ্ছা আচ্ছা, আর এখানে তো স্যার ড্রয়িং স্কেলের তখন কোনো কাজ করাও যাবে না। হ্যাঁ শোন স্কেলে থাকবে ওটা। আর আমাদের হচ্ছে এটা যখন আমাদের তো যখন এটা এরকম থাকে, তখন আমাদের এটা কত স্কেলে থাকে, 1:1 স্কেল। দ্যাট মিনস যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টই আমাদেরকে ধরতে হবে। আচ্ছা সাধারণত আমরা স্কেলটা খুব কম শো করি। স্কেলটা আমরা শো করি যখন কোনো অথরিটি ড্রয়িং থাকে, বিশেষ করে রাজুক এবং পৌরসিটে আমরা স্কেলটা বেশি মেনটেন করি, কারণ ওখানে মাস্ট বি স্কেল শো করতে হয়। আর অন্যান্য জায়গায় আমরা নোট টু স্কেলে ড্রয়িং করি। ঠিক আছে, আর কিছু বলবেন? বলেন। না স্যার, আর কিছু না। আচ্ছা, এই সফটওয়্যারটা দেওয়া আছে, কাইন্ডলি একটু ইনস্টল করে নেবেন আর এটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন। আর এখানে দুটা জিনিস বলি, এখানে দেখেন কয়টা কোম্পানি আছে। একটা আছে নিপ্পন কয়েল, আর এটা কি, এটা এখানে দেওয়া আছে অবশ্য, ওরিয়েন্টাল কনসালটেন্ট গ্লোবাল, সিপিজি কনসালটেন্ট, তারপর আর একটা আছে ডেভেলপমেন্ট ডিজাইন লিমিটেড। ঠিক আছে, এগুলো কোথায় অ্যাড্রেস দেখছেন? এগুলা কিন্তু দেওয়া আছে। নিপ্পন কয়েলের এটার অ্যাড্রেস কোথায়? জাপান। আর এটার অ্যাড্রেস কোথায় দেওয়া আছে? এটাও জাপানি। আর সিপিজি এটা কোথায়? সিঙ্গাপুরে। আর ডিডিসি এটা কোথায় জানেন? বাংলাদেশে। বাংলাদেশ। বিসি তো বাংলাদেশের প্রথম মনে হয় কনসালটেন্ট। তার মানে আমরা কি আর বুঝতেছি, কোথায়? এখান থেকে আমরা 4টা কোম্পানির নাম জানলাম। ঠিক আছে, 4টা কোম্পানি কিন্তু খুব ভালো মানের। তার মানে আমরা বুঝতেছি বাংলাদেশের ডিডিসি কোম্পানিটা আমাদের জন্য কাজ শেখার জন্য মনে হয় ঠিক আছে। তাহলে এখানে যদি আপনি যাইতে পারেন তাহলে কিছু শিখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা। আর সিপিজি এগুলাতে আমাদের স্যালারি অনেক হাই হয়, এক্সপিরিয়েন্স লাগে অনেক। এবং নিপ্পন কয়েলে অনেকে আমাদের এক্সপিরিয়েন্স লাগে। বাংলাদেশে এটার হেড অফিস হচ্ছে, এখানে মনে করেন জাপান দেওয়া আছে, কিন্তু বাংলাদেশে এদের সাব অফিস দেওয়া আছে। ঠিক আছে, ওকে। আর এইখানে আমাদের হচ্ছে বস ছিল চই স্যার, হ্যাঁ, এই যে জে.এইচ চই। আমরা যতই যাই করি না কেন, এখানে আমাদের 8 থেকে 10 জন বিএসসি ইঞ্জিনিয়ার ছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির। তো ওইখানে যারা ছিলেন সবাই, আমরা যারা ছিলাম সবাই ইঞ্জিনিয়ার। ঠিক আছে, লোকাল স্টাফ ম্যানেজার ছিল আমাদের পলাশ স্যার, উনি হচ্ছে আপনার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এবং বাকি 4-5 জন ছিল, ওরাও হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তো এখানে আমরাই করতাম, নাম হতো তাদের। ঠিক আছে, ক্রেডিট আমাদের নাই, ক্রেডিট হচ্ছে তাদের। তো এটা হচ্ছে আমাদের পিডিএফ এর ইস্যু। পিডিএফটা হচ্ছে খুবই হেল্পফুল একটা সফটওয়্যার। এটা যদি আমরা জানি বা এই স্কিলটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের ইন ফিউচার এটা আমাদের কাজে লাগবে আশা করি। ঠিক আছে, এখান থেকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। আমি বলছিলাম যে পাওয়ার পয়েন্টের একটা ক্লাস নিব বা একটু টাস্ক দিব। তো পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা আমাদের হিউজ একটা সফটওয়্যার, যেটা আসলে আমরা খুব কমই ইউজ করি। ঠিক আছে, তো এটা এটা পাওয়ার পয়েন্ট আমরা কেন ইউজ করব? আমাদের প্রত্যেকটা আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারদের একটা পোর্টফোলিও লাগে।
পোর্টফোলিওটা হচ্ছে আপনার কাজের বিবরণ থাকবে, যে আপনার ডিটেলস থাকবে, ঠিক আছে? একজন আর্কিটেক্টের ডিটেলস থাকে, সে কোথা থেকে পাস করছে, তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স কতটুকু, সে কোথায় কোথায় কাজ করছে, উল্লেখযোগ্য কিছু কাজ থাকে আর কি। প্রথমে তার ডিটেলস থাকে, দেন এরপরে সে কি কি প্রজেক্ট করছে সেই প্রজেক্ট গুলোর ডিটেলস থাকে সেখানে। তো এইটার জন্য পাওয়ার পয়েন্টটা আমার কাছে মনে হয়েছে যে বেস্ট। সবাই পাওয়ার পয়েন্টই ইউজ করে, তো ওয়ার্ড কম ইউজ করে আর কি। তো পাওয়ার পয়েন্টে আমরা এটা ভালো কাজ করতে পারবো এবং ভালো একটা আউটপুট দিতে পারবো। তো বেসিক্যালি আমরা যারা পিসি ইউজ করি, মোটামুটি সবার পিসিতেই এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড এগুলো আছে, আছে কিনা? জি সবার আছে। আছে? জি আচ্ছা স্যার, আছে। জি স্যার আছে। এগুলো হচ্ছে কমন। স্যার আমার আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? এর আগে কি আপনারা এই হচ্ছে পিডিএফ এক্সচেঞ্জ এডিটর এই সফটওয়্যারটা কি ইউজ করছিলেন না, যে জানতেন না কোনো কিছু? না স্যার, না করি। আমরা আজকেই জানছি। স্যার করি নাই, আজকে জানছি এটা নামটা। ওকে, করি নাই স্যার কোনো। আচ্ছা। এখন স্যার একটা কথা, হাফিজুর আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দেই আপনাদেরকে, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টে কখনো স্যার হাফিজুর রহমান। ভিডিও বানাইছেন পাওয়ার পয়েন্টে? জি স্যার বানাইছিলাম। পাওয়ার পয়েন্ট দিয়ে ভিডিও? জি ভাই, 9 থাকতে করছিলাম। বানানো যায়। বানানো যায়? স্যার বানাই নাই। আচ্ছা, ওকে। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যখন আপনারা কোনো কিছু গ্রুপে দিচ্ছেন, তখন সেই জিনিসটা যদি একটু প্রেজেন্টেশনটা একটু ভালো হয়, তাহলে আমার কাছে মনে হয় যে ভালো। কারণ আপনার গ্রুপে, মেসেঞ্জারে আমাদের সদস্য প্রায় 100-র মতো, আর হচ্ছে গ্রুপে 10,000-এর মতো, তাই কিনা? মেসেঞ্জারে আমাদের ওল্ড লার্নার আছে অনেক, ঠিক আছে? এই জন্য আমাদের মেম্বার বেশি মনে হচ্ছে। এবং আরো কিছু আছে, রেকর্ড কোর্সের কিছু হচ্ছে লার্নারও আছে, যেটা আপনাদেরকে ফলো আপে আছে। এবং আমার কিছু সিনিয়র স্যারেরাও আছে, যারা আপনাদেরকে ফলো করে আর কি। ফলো করে বলতে যে আপনারা কাজ কতটুকু করতে পারতেছেন সেটা তারা হচ্ছে অবজার্ভ করে আর কি। তো এই হচ্ছে বিষয়, প্রত্যেকটা গ্রুপেই আছে তারা, আর আমার কলিগরাও আছে আপনাদের গ্রুপে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে, সেটা হলো যে যখন আমরা রেন্ডারিং কমপ্লিট করি, বা আমরা যারা ডিপ্লোমা ভাইরা আছি, বা আমরা যারা একেবারে বিগিনার লেভেলে আছি, তাদের জন্য আমি বলবো যে যখন আমরা কোনো জায়গায় সিভি ড্রপ করতেছি, তখন আমাদেরকে বলে যে আপনাদের কাজের পোর্টফোলিওটা দিয়ে দিন। পোর্টফোলিওর কথাটা আমি কিছুক্ষণ আগেই বলছি। তো কাজের কিছু বিবরণ থাকবে, আপনার কিছু বিবরণ থাকবে। তো এই জিনিসগুলো মিলাইয়ে একটা পোর্টফোলিও তৈরি করতে হয়। আর আরেকটা কাজে পোর্টফোলিও ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কাজ নেওয়ার জন্য। প্রত্যেকটা আর্কিটেক্টেরই একটা করে পোর্টফোলিও থাকে, অনেক সুন্দর করে একটা পোর্টফোলিও তৈরি করে কাজ নেওয়ার জন্য। এই পোর্টফোলিওটা বিভিন্ন কোম্পানিতে শো করে যে আমি এই কাজগুলো করছি, দেখেন, যদি ভালো লাগে তাহলে আমাকে আপনি কাজ দিতে পারেন। তাই না? এটা একটা মার্কেটিং পলিসি, বা এটা একটা সিস্টেম। এটা আমরা তো সবাই জানি। আমরা যারা আর্কিটেক্ট আছি, বের হয়ে গেছি, আমাদের কি পোর্টফোলিও আছে? ভাইয়া হচ্ছে ফাইবারের মধ্যে যে পোর্টফোলিও বা হচ্ছে যেটা দেওয়া হয় সেই রকম নাকি? হ্যাঁ, এরকমই। গিগের মতো। স্যার আমি এখন আমারটার উপর কাজ করতেছি, পোর্টফোলিওটার উপর গুছাচ্ছি। আচ্ছা, পোর্টফোলিওটা সুন্দরভাবে তৈরি করা যায়। পোর্টফোলিওর উপরে আপনার ছবিটা খচিত থাকতে পারে। আর আমি একটু জাস্ট আইডিয়া দিই। আর একটা হচ্ছে যে এটা হচ্ছে লেজার লেজার করবেন, আপনার ছবি থাকবে কিন্তু সেটা লেজার করা থাকবে, যাতে করে এটা হালকা বোঝা যাবে। আর্কিটেক্টদের একটা ডিফারেন্ট বা ডিফারেন্ট ক্রিয়েশন থাকে। তো এটা আপনার পোর্টফোলিও যখনই যাবে, তখনই সে দেখেই বুঝবে যে না, এখানে একটা ডিফারেন্ট কিছু হয়েছে। তো এটা আপনারা হচ্ছে আমাদের হচ্ছে যে ইয়ে আছে, এটা হলো নীলক্ষেতের মোড়ের আগে, এটার একটা নাম কি, কাটাবন। তো কাটাবনে হচ্ছে লেজার প্রিন্ট হয়, ঠিক আছে? কাটাবন চিনেন সবাই? জি স্যার। জি স্যার। এগুলো ক্লাসে যাই স্যার। বিভিন্ন পশু পাখি বিক্রি করে ওখানে। জি স্যার, ওখানে লেজারের কাজ হয়, মডেল বানানোর সব লেজারের কাজ ওখানে ওইখানে হয়। মডেলের বেজও বানায়। রুটটা পার হয়ে যেতেছে হ্যাঁ, স্যার, ক্লাসের কোনো নমুনাই নেই। আর ওইখান থেকে একটু ভিতরে আওয়াল ভাইয়ের অফিস। আওয়াল ভাইয়ের ওখানে সবটা আছে, আর্কিটেকচারাল বিভিন্ন মেটেরিয়ালস আপনারা পাবেন ওইখানে। ওইখান থেকে ওই কাটাবন গেট থেকে ওখানে একটা গেট আছে, ওই গেট দিয়ে ভিতরের দিকে আসলে আওয়াল আওয়াল ভাইয়ের অফিস আছে ওখানে। মানে আওয়াল ভাইয়ের গুলো যেখানে বিক্রি করে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে গেলে আপনারা ইঞ্জিনিয়ারিং যে টুলস গুলো, স্ট্যান্ডার্ড টুলস গুলো পাবেন। আর একটা আছে, সেটা হচ্ছে নিউ মার্কেটের মধ্যে, মডার্নের মধ্যে ওর একটু দাম বেশি, এক্সপেন্সিভ আর কি।
তারপরে জিনিস ভালো কিন্তু একটু দাম বেশি। তো ওইটাতেও আপনারা সার্চ করলে ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেক্ট, বিশেষ করে আর্কিটেক্টদের জন্য এটা বেশি ভালো। আর যদি ভালো মানের কলম বা ভালো মানের পেন্সিল নিতে চান, অবশ্যই মডার্ন বেস্ট। ঠিক আছে, মডার্নটা আগে ছিল, এরপরে আওয়াল ভাই এটা করছে আস্তে আস্তে। আওয়াল ভাইয়ের যে দোকানটা, এটা আগে এখানে ছিল না, আগে আমাদের গাউসিয়াতে ছিল তার দোকানটা। তখন সে হালকা একটা ছোট্ট দোকান ছিল, ওইখানে শুধু একটু বেস বানাইতো, আমাদের মডেলের বেস বানাইতো। এরকম দোকান ছিল না কিন্তু। আস্তে 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 এটা ডেভেলপ হয়েছে আর কি। যাই হোক, তো যারা আর্কিটেক্ট আছেন তারা তাকে খুব ভালো চিনে, এটা নিয়ে আর বিশ্লেষণ করার কিছু নাই। তো পাওয়ার পয়েন্টের যে বিষয়টা যেটা বলছিলাম, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। তো আপনার সুন্দর প্রেজেন্টেশনটা হতে হবে, অনেক সুন্দর হোক না সেটা 2 টাকার জিনিস। ঠিক আছে, তো আমাদের একটা, আমি ছোট্ট একটা কথা বলি যে আমাদের অফিস, আমি যখন ডুডলে চাকরি করতাম তখন এখানে আমাদের আমরা ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টকে হচ্ছে কেক খাওয়াইতাম। তো কেকটা হচ্ছে কোন কেক? ওই যে 5 টাকা দামের একটা কেক আছে না বাচ্চাদের জন্য, দেখছেন? কখনো বাচ্চাদের জন্য নিয়ে আসছেন? বাজারে কখনো দেখছেন 5 টাকা দামের কেক আছে একটা? 5 টাকা দামের কোনো কেক নেই বর্তমানে। জি বর্তমানে আছে। হ্যাঁ, বাচ্চা এখন আছে, আছে। মার্কিন কেকও আছে, কাঁচা কেক অনেক কেক আছে। 5 টাকা দামের কেক বাংলাদেশ আছে, শুনেন। বাংলাদেশ আছে। ইংল্যান্ড হয়ে গেছে স্যার, 5 টাকা দামের কেক নাই। আচ্ছা আছে, আছে, টিকিট আপনার অ্যাড্রেস দিয়ে আমি পাঠাই দেবো। বাচ্চা আছে তারা যাবে। আরে পাঠাই দিব, আপনার অ্যাড্রেস দিয়েন। আচ্ছা, তো এই 5 টাকার কেকটা আমরা অনেকগুলো নিয়ে আসতাম, আগে নিয়ে আসে রেখে দিতাম। তারপর যখন ক্লায়েন্টকে দিতাম, ওটার ভিতরে র্যাপিং করা থাকতো, র্যাপিং করা থাকে ভিতরে। একটা আছে র্যাপিং ছাড়া, আর একটা আছে র্যাপিং করা, ভিতরে র্যাপিং করা। জাস্ট প্যাকেটটা কাটতাম এবং আমরা যখন প্রেজেন্টেশনটা করতাম এইভাবে, আমরা টিস্যু দিয়ে প্রেজেন্টেশনটা করতাম। টিস্যু দিয়ে এমন একটা আর্ট ডিজাইন করতাম, ওটা আমাদের শুধু আমাদের এটা স্ট্র্যাটেজিটা ছিল, করে প্লেটে দিয়ে দিতাম আর ওই কেকটা মাঝখানে রেখে দিতাম। 5 টাকার কেক, তখন এটা মানে প্রেজেন্টেশনটা ছিল অস্থির লেভেলের। ঠিক আছে, তো আপনার যেটাই হোক না কেন, উপস্থাপনটা হতে হবে অনেক নান্দনিক। উপস্থাপনটাই হচ্ছে মূল বিষয়। তো এই জন্য পাওয়ার পয়েন্টে, এই জন্য বলতেছি যে আমরা যখন কোনো কিছু করবো তখন একটু গুছিয়ে দিব। কোনো কিছু যখন গ্রুপে দিচ্ছি একটু গুছিয়ে দিতে পারি বা একটু লিখে দিতে পারি। অনেকেই কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের যখন কাজ পোস্ট করতেছিল, যখন পাওয়ার পয়েন্টে আরো কিছু কাজ করতেছিল, তো অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই, ওরা তো অনেক কিছু পারে, আমরা তো কিছু পারি না, ওদের সাথে তো আমরা, ওদের সাথে কি আমরা কাজ করতে পারবো বা ধরতে পারবো? আমি বলছি যে ওইটা তো আমি তাদেরকে শেখাই নাই, ওরা তাদের স্কিল ছিল, ওরা করতেছে। বাট এরকম হতাশ হওয়া যাবে না যে আপনি করতে পারবেন না বা আমি এই কাজটা শেখাবো না। এটার একটা ছোট্ট একটা টাস্ক থাকবে ক্লাসের মধ্যে, এটা দিয়ে আপনি পারবেন, সমস্যা নেই। ওকে, তো পাওয়ার পয়েন্টের জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করানোর পর এখান থেকে দেখেন আমি পাওয়ার পয়েন্টটা ওপেন, যে অপশনটা সেটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। দেন এগেন দেখাচ্ছি, সার্চ বক্সে এখানে লিখলাম পি। পি লেখার সাথে সাথে আমার এখানে পাওয়ার পয়েন্টটা চলে আসছে। দেন ওপেন, এখানে দেখেন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ফাইলটা আমার ওপেন হয়ে গেছে। আমরা কি দেখতে পাচ্ছি? দেখা যায়? জি ভাই, জি ভাই। জি জি ভাই। দেখা যায়। আচ্ছা, এইখানে ফার্স্ট ক্লাসে মনে হয় একটু দেখাইছিলাম যে ভাই কিভাবে অ্যারো দিবেন, তাই তো? এতটুকু পর্যন্ত দেখাইছি, কিন্তু এর বেশি কিন্তু আর কিছু দেখায়নি। আচ্ছা, প্রথমত ফাইলটা এখানে নিয়ে আসার পর আমাদের কিছু ডিসিপ্লিন আছে, সেটা আপনাকে মেনটেন করতে হবে। পেজটাকে আগে সেট আপ করে নিতে হবে। যেই কাজটাই আপনি করবেন না কেন, সেই পেজটাকে আগে সেট আপ করে নিতে হবে। ওকে, তাহলে আমরা কি করব? প্রথমে ডিজাইনে যাব। ডিজাইন থেকে এখান থেকে দেখেন একটা ডান দিকে, একেবারে ডান দিকে ঠিক উপরের দিকে 3টা অপশন আছে। একটা হচ্ছে স্লাইড সাইজ, আর একটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে কাস্টমাইজ। ঠিক আছে, তো আমরা এখান থেকে স্লাইড সাইজে গেলাম। সাইজ আসানোর পর নিচে যদি আমরা আসি কাস্টম স্লাইড সাইজ, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করানোর পরে এইরকম একটা অপশন আমরা পেয়ে যাব। আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? জি। ওকে, এখানে দেখেন স্লাইড সাইজড ফর ওয়াইড স্ক্রিন, এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। আমাদের পেপার সাইজ দেওয়া আছে A3 পেপার, A4 পেপার। আমি এটা A4 নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন স্লাইডস, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ। তো আমার যদি মনে হয় যে না পোর্ট্রেট সিলেক্ট করবো, আমি যদি ল্যান্ডস্কেপ সিলেক্ট করতে হয় ল্যান্ডস্কেপ। ওকে,
এখানে দেখেন ম্যাক্সিমাইজ নাকি ইনশিওর ফিট, আমার ইনশিওর ফিট লাগবে, দেন আমি ইনশিওর ফিটে চলে আসলাম। এরপর এটাকে আমি আগে সেভ করে নিব, ফাইল, সেভ আস, ব্রাউজ, ডেস্কটপ, আমার যেখানে ফাইলটা ছিল এখানে প্রেজেন্টেশন আমি লিখলাম 01, দেন সেভ। এটার মধ্যে কিন্তু আর আমার তেমন কোনো কিছু নাই। আমি যদি এটাকে এখন ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, এটা আমার একটা ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজ। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি এখন কিছু জিনিস ইনসার্ট করব। যখন আমরা কোনো কিছু একটা ফাইলের মধ্যে নিয়ে আসতে চাই, তখন সেটার মধ্যে আমাদেরকে ইনসার্ট করতে হয়। অনেক জায়গায় আমরা দেখতে পারবো যে ইনসার্ট অপশনটা আছে, আবার অনেক সফটওয়্যারের মধ্যে নাও থাকতে পারে, ইম্পোর্ট অপশন আছে। তো এইখানে কিন্তু দেখেন ইনসার্ট উপরের মেনুতে যদি যাই, ইনসার্ট এই অপশনটা কিন্তু আছে এখানে। ওকে, এখন এইখান থেকে আমরা কি ইনসার্ট করতে চাচ্ছি? আমি এখান থেকে কোনো রেন্ডারিং ইমেজ ইনসার্ট করতে চাচ্ছি। যেহেতু আমাদের রেন্ডারিং, আমরা কাজ শেষে তো আমাদের রেন্ডারিংটা কমপ্লিট হবে। এটা আমি ক্লাসটা এই জন্য বেশি ইম্পর্টেন্টের সাথে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যখন রেন্ডারিং শেষ হয়ে যাবে আমাদের, তখন কিন্তু আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। যে কাজগুলো আপনারা শিখছেন, এই কাজগুলো কিন্তু একটা প্রেজেন্টেশন দিতে হবে, যে আপনি ইন্টেরিয়র ডিজাইনে কি কি শিখলেন, এক্সটেরিয়র ডিজাইনে কি কি শিখলেন, অ্যানিমেশন কয়টা করছেন বা কি করলেন, এক্সটেরিয়র ডিজাইন রেন্ডারিং করছেন কিনা, ইন্টেরিয়র ডিজাইন রেন্ডার করছেন কিনা, এগুলো সম্পূর্ণ একটা গুছিয়ে একটা প্রেজেন্টেশন স্লাইড করে আপনি দিতে পারেন, অথবা আপনি ভিডিও আকারেও দিতে পারেন। যেহেতু আমাদের ক্যাম্পাসিয়াটা থাকবে, ক্যাম্পাসিয়া সফটওয়্যারের মাধ্যমেও আপনাকে দেখানো হবে কিভাবে ভিডিওটা এডিটিং করবেন। আর ইমেজ দিয়ে করতে পারলে আপনি এখান থেকে পাওয়ার পয়েন্ট দিয়েই করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আমি ক্যাম্পাসিয়া ইউজ করবো না, তাহলে এটা এখান থেকেও করতে পারেন। বাট ক্যাম্পাসিয়া সফটওয়্যারটা অনেক অ্যাডভান্স, এটা ভিডিও ভিডিও এডিটিং এর জন্য টপ, বলবো টপ 1 এর মধ্যেই একটা, টপ 1। ওকে, আমরা এখান থেকে পিকচারটা নিয়ে আসবো, ইনসার্টে ক্লিক করব, ক্লিক করানোর পর এখান থেকে আমি যে কোনো একটা ছবি আমি এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে আসানোর পর আমি এখানে এটাকে সেট করলাম। এখন এইটার দেখেন, যখনই আমি এই ইমেজটাতে ক্লিক করতেছি, আপনি বাইরে ক্লিক করলে কিন্তু কোনো অপশন অ্যাক্টিভ থাকতেছে না। আমাদের প্রবলেম গুলো একটু বেসিক বেসিক বলতেছি। বাইরে যদি আমরা থাকি, এই ইমেজটাকে যদি সিলেক্ট না করে আমরা যদি বাইরে থাকি, তাহলে কিন্তু কোনো অপশন অ্যাক্টিভ নেই। দ্যাট মিনস আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? কাজ করার জন্য এই অবজেক্টটাকে, আমরা যে ইমেজটাকে ইনসার্ট করেছি, সেই ইমেজটাকে ক্লিক করব। তাহলে আমাদের এটার যে ফরম্যাট বা এটার যে ডিজাইন পজিশন, পাওয়ার পয়েন্টের ডিফল্ট যেটা সেটিংস আছে, সেটা আমরা ইউজ করতে পারবো। এই ইমেজটার যদি আমরা একটু কোনো কিছু ডিজাইন করতে চাই বা কোনো কিছু বর্ডার দিতে চাই, দেখেন আমি পাশে একটা, যদি 1 নম্বরটাই সিলেক্ট করি, তাহলে এখানে একটা হোয়াইট বর্ডার এড হয়ে গেছে। ঠিক আছে, এড হয়েছে কিনা? ওকে, আমি এইখান থেকে আবার ইনসার্টে গেলাম, পিকচার, আমি আবার আরেকটা ইমেজ যদি আমি নিয়ে আসি, এটা আমি এখানে সেট করব। ঠিক আছে, এই পাশে আমি এটা নিলাম, বা এখানে আমি এটা কিন্তু ইয়ে করতে পারবো। তো আমি এটার উপরে রাখলাম, দেখেন আমি এটার উপরে রাখলাম। এটাকেও যদি আমি এই স্লাইডে, মানে একই যেটাই ডিজাইন করবো না কেন, মডিউলটা যাতে ঠিক থাকে আমার। ওকে, এখন যখন আমরা এই দুটা ইমেজ আমরা এখানে এড করলাম, তো এখানে আমার কাছে মনে হয়েছে যে এখানে কিছু টেক্সট এড করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু টেক্সট এড করব। তো টেক্সট এড করতে গেলে আমাদের তো অনেক কিছু লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটু, এত সময় নাই, গুগলে যাচ্ছি, এখানে লিখলাম ইন্টেরিয়র ডিজাইন, তো এখান থেকে আমি কিছু টেক্সট নিব আর কি, এই জন্য এখানে আসা। জাস্ট আমি এখানে ক্লিক করলাম যে হোয়াট ইজ অ্যান ইন্টেরিয়র ডিজাইন। তো উপরের ওটা আমি আর নিচ্ছি না, জাস্ট নিচের এই টেক্সটটুকু নিচ্ছি। পাওয়ার পয়েন্ট, কন্ট্রোল ভি, দেখেন আমার এই টেক্সটটা চলে আসছে এই পাশে। এখন এটাকে যদি আমি একটু শর্ট করে নিয়ে আসি, তাহলে লেখাটা কিন্তু নিচের দিকে আসলো।
আর এই পাশে যদি আমি ইন্টারনেট ডিজাইনটাকে একটু বোল্ড করতে চাই, তাহলে এই টেক্সটটাকে যদি আপনি নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন। সিলেক্ট, এটাকে আমি একটু বোল্ড করে দিব। এখানে বোল্ড যে অপশনটা আছে দেখেন, এটাতে আমি যদি সিলেক্ট করি, তাহলে এই লেখাটা একটু বোল্ড হয়ে গেল আর নিচে আমার এই টেক্সটটা রয়ে গেল। এখন এইটার মধ্যে আমি কিছু ক্রিয়েটিভিটি কিছু জিনিস অ্যাড করব। যেমন ধরেন আমার এই ইমেজ এবং এই ইমেজ, তো এই ইমেজটা আমার একটা, যেহেতু আমি এটা নিয়ে একটা অ্যানিমেশন তৈরি করব, তো সেই ক্ষেত্রে অ্যানিমেশন কিছু ইফেক্ট আমি এখানে এড করব। এটার জন্য আমার উপরে দেখেন অ্যানিমেশন একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের অপশন এখানে আসতেছে। তা আমি যদি এটাতে যে কোনো একটা অপশন যদি দেই, তাহলে দেখেন ওই ইফেক্টটা কিন্তু আমার এটার মধ্যে, এই ছবিটার মধ্যে কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, আর এটার মধ্যে যদি আমি এই ইফেক্টটা দেই, ওকে, তাহলে এইখানে দুইটা ইফেক্ট আমি এড করলাম। আমার যে টেক্সটটা আছে এই টেক্সটের মধ্যে আমি ইফেক্ট দিতে পারি। তো আমি এখান থেকে টেক্সটের মধ্যে একটা ইফেক্ট দিলাম, এখানে আমার তিনটা ইফেক্ট হয়ে গেছে। এখন ইফেক্ট দেওয়ার সময় আপনি আপনার কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে, যে আমি আগে টেক্সটটা কি আগে আসবে নাকি টেক্সটটা পরে আসবে। যদি টেক্সটটা আগে আসে, তাহলে আপনাকে এই যে দেখেন আমার এখানে কিন্তু 1 2 3 তিনটা কিন্তু সিরিয়াল আছে। তার মানে কি আপনি যখন এটাকে ইম্পোর্ট করবেন, তখন কিন্তু এই সিরিয়াল মেনটেন করেই আপনার অ্যানিমেশনটা আসবে। তাহলে আমরা একটু প্রিভিউ দেখি। এখানে দেখেন ডান দিকে ঠিক কর্নারে প্রিভিউ অ্যানিমেশন একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই অ্যানিমেশনটা কিন্তু আসতেছে। ঠিক আছে, দেখান একটু দেখি। এরকম আমরা যদি মনে করি না আমরা একটু টাইমিং নিয়ে যদি হয় তাহলে আরো বেশি ভালো হয়। যদি একটু টাইমিং নিয়ে করতে চাই, তাহলে এখানে দুইটাতে সিলেক্ট করলাম। ডান দিকে ঠিক উপরে কর্নারে দেখেন ডিউরেশন একটা অপশন আছে, এখানে আমরা এটা ডিউরেশনটা বাড়াইতে পারি। এটারও সেম আমি একটু বাড়াই দিলাম, এবং এটারও সেম আমি একটু বাড়াই দিলাম। এখন যদি আমি প্রিভিউয়ে যাই, এখন ঠিক আছে। ওকে, যদি আমার সবকিছু ঠিক থাকে, তাহলে আমি এটা কি করব, ভিডিও আকারে নিব। ভিডিও আকারে নেওয়ার জন্য আমি ফাইলে যাব, ফাইল থেকে সেভাস, সেভাস থেকে ব্রাউজ, ব্রাউজ থেকে আমি এখানে ডেস্কটপে যাচ্ছি, দেন সেভাস টাইপ এমপিইজি ফর ভিডিও, দেন এখানে প্রেজেন্টেশন 01 লেখা আছে, সেভ। ওকে, আমি এটা এখন প্লে করে দেখি। এইরকম ছোট্ট একটা ভিডিও, এখানে কয় সেকেন্ডের ভিডিও দেখেন। মোটামুটি এই ভিডিওটার যদি আমি ডিটেলস বের করতে চাই, প্রপার্টিজ, ডিটেলস, এই ভিডিওটা কত, সবকিছু এখানে কিন্তু আমি ডিটেলসটা পাচ্ছি। কত মিনিটের এই ভিডিও, 5 সেকেন্ড। আমি 5 সেকেন্ড এই ছোট্ট একটা ভিডিও আমি কি তৈরি করতে পারবো? জি পারবো। জি স্যার পসিবল? অবশ্যই। আচ্ছা, আপনি যেভাবে করছেন ওইভাবে করলে কি হবে মানে লেখাগুলা তো নিজের থেকে লিখতে হবে এমন তো কথা না নাকি? না না না, লেখাতে নিজের থেকে লিখতে হবে এরকম কোনো কথা না। আপনি এই ইফেক্ট গুলো ইউজ করতে পারতেছেন কিনা, এটাই হলো কথা। আপনার চ্যাট জিপিটি থেকে নেওয়া যায়। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, সবচাইতে মজার বিষয় হলো যে আপনাদেরকে আমি ড্রাইভে কিছু ছবি দিয়ে দিব। আপনার চাইলে সেই ছবিগুলো ইউজ করতে পারেন, আর না চাইলে আপনারা নিজেদের মতো করেও ছবি নিয়ে এরকম ছোট্ট একটা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করবেন। তৈরি করে মেসেঞ্জার বা আমাদের যে গ্রুপের যে প্রসেসিংটা আছে, যে সিস্টেমটা আছে, যে অ্যাসাইনমেন্ট, এটা একটা অ্যাসাইনমেন্ট আমি অলরেডি ড্রাইভে দিয়ে দিব আপনাদেরকে। এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে। আর একটা পিডিএফ ফাইল নেবেন, পিডিএফ ফাইলের মধ্যে একটু মার্কিং করবেন। বাট এটা আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট না। আমি যেটা বলবো যে আপনারা একটু প্র্যাকটিস করবেন, জাস্ট প্র্যাকটিস করার জন্য। আর ভিডিওটা থাকবে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট। ক্লিয়ার? জি হ্যাঁ ভাইয়া। জি স্যার। জি স্যার। হ্যাঁ ক্লিয়ার স্যার, বলুন। আমি অ্যাসাইনমেন্ট দিইনি স্যার। ওকে, এখন এখানে একটা কথা আছে। আমরা অনেকেই হল প্রিন্ট সিনেমা দেখছি। কেউ হ্যাঁ কি জি ভাইয়া দেখছি। হল প্রিন্ট সিনেমা দেখছেন?
জি এখনো তো দেখি ভাই। আমরা যদি শুনেন, আমরা যদি এটার মধ্যে সাউন্ড চাই, ঠিক আছে, সাউন্ড, বল প্রিন্ট সিনেমায় যদি সাউন্ড না থাকে তাহলে, সিনেমায় যদি সাউন্ডই যদি না থাকে তাহলে চলবে? তাহলে কি ভাই এনে কি মানে যে কোনো ভয়েস বসানো যাবে? হ্যাঁ, ভয়েস বসাতে হবে না, ভয়েস বসালে না সেটা প্রাণটা চলে আসলো। আমি কিছু ফ্রি ভয়েস, অর্থাৎ আপনি ফেসবুকে ইউজ করতে পারবেন এরকম কিছু সাউন্ড আমি ড্রাইভে দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন এই সাউন্ড গুলো ইউজ করার জন্য, আর অথবা আপনি মেটা থেকে নিয়ে দিবেন। তা না হলে কিন্তু ফেসবুকে যখন আপনি আমার গ্রুপে যখন পোস্ট করবেন তখন কিন্তু আপনি সাউন্ড ভায়োলেশন এটা কিন্তু আসবে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন, আমি এখানে 8-10টা বা 4-5টা কিছু সাউন্ড দিয়ে দিব, চেষ্টা করবেন এরকম সাউন্ড ইউজ করার জন্য। আর যদি আপনি মেটা থেকে ডাউনলোড দেন কোনো সমস্যা নাই, ফেসবুক কোনো প্রবলেম করবে না। আচ্ছা, এখন আমরা দেখবো সাউন্ড কিভাবে এড করবো। সাউন্ডটা এড করতে হবে, তো সাউন্ড এড করার জন্য আমরা সেম ইনসার্টে যাব, এখানে দেখেন অডিও, এখানে ক্লিক করবো, অডিওতে ক্লিক করানোর পর এখানে দেখেন অডিও অন মাই পিসি। আমার এখানে অনেকগুলো সাউন্ড আছে, আমি এখান থেকে যে কোনো একটা সাউন্ড নিলাম, সিলেক্ট, দেন ইনসার্ট। সাউন্ডটা দেখেন এখানে যে কোনো একটা জায়গায় দিলেই হবে, মনে করেন এটা সিম্বলটা থাকবে না, আমি যদি এটাকে প্লে করি, আপনারা কি সাউন্ড পাচ্ছেন? মনে হয় না। আর প্রথম দিকে হালকা পাইছিলাম, এখন পাই নাই। আচ্ছা, এটা সিম্বল কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে যে কোনো একটা কর্নারে দিলেই হবে, এই সাউন্ডটা অটোমেটিকলি হবে এটা, ঠিক আছে। এখন যদি আমি এটাকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করানোর পর এই সিম্বলটা থাকে কিনা একটু দেখার বিষয়, বাট এটা থাকবে না, ঠিক আছে। আপনি যদি মনে করেন না আমি এটা দেখাবো না, তো দেখায়েন না, সেটাও আপনি করতে পারেন। এখানে ভলিউম আছে, ভলিউমটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন, ট্রিম করতে পারবেন, অনেক অপশন আছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি আমি এটাকে এখন প্লে করে দিই, ওকে, ভাই সাউন্ড শোনা যাচ্ছে না কিন্তু। আচ্ছা সমস্যা নাই, যখন আমি ড্রাইভে দিয়ে দিব তখন সাউন্ড শুনতে পারবেন, বা রেকর্ড ক্লাসে সাউন্ড শুনতে পারবেন, সমস্যা নেই। ওকে, এটাতে আমি 2 করে দিচ্ছি, 2, সেভ, প্লে করব। কোথায় সেভ করলাম? সেভ আস, ব্রাউজ, হ্যাঁ 2 আসছে, একটু লেট হয়েছে। ভিএলসি প্লেয়ারে এটা আসতেছে না। ওকে, কিছু একটা ঝামেলা হয়েছে, দেখতেছি কি ঝামেলাটা হয়েছে। এখান থেকে আমরা ফিড ইন, ফিড আউট, সাউন্ড, ট্রিম, এখান থেকে প্লে ইন ব্যাকগ্রাউন্ড, সেভ করে যদি এখন এক্সপোর্ট করি, জিরো টু, সেভ। এখানে সাউন্ডের লগো আসছে, ঠিক আছে। সাউন্ড হচ্ছে, কিন্তু এখানে আরো কিছু সাউন্ডের সেটিংস আছে। যখন আমরা এটা এক্সপোর্ট করব তখন এই জিনিসগুলো আরো একটু নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে এটাকে এখানে যখন সাউন্ড এটা আসতেছে দেখেন, যখন আমি সাউন্ডটা প্লে করতেছি তখন কিন্তু সাউন্ড আসতেছে না, যখনই একটু পরে আসতেছে দেখেন, একটু পর,
ওকে। হ্যাঁ, হালকা হালকা সাউন্ড পাওয়া যাচ্ছে। আচ্ছা ভাইয়া, ফাইনালি এটা সেভ করার পরে এটা প্লে করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধ্রুবা আওয়াল কে বললো? আচ্ছা, যাই হোক, মানে কি আওয়াল ভাইয়ের দোকানের কথা বলতেছেন? জি। আচ্ছা, তো এখান থেকে আপনার সাউন্ডটাও এড করে দিতে পারবেন, আবার এখান থেকে সাউন্ডটা একটু কেয়ারফুলি আপনার হচ্ছে নিয়ে কাজ করতে হবে, কারণ সাউন্ডে হচ্ছে আমাদের ইয়ে আছে, হচ্ছে ফেসবুকের হচ্ছে কিছু নিষেধাজ্ঞা আছে, তো ওইটা একটু মেনটেন করে নিন। আর যেগুলো ড্রাইভে দিয়ে দিব সেটা ইউজ করলে আমার মনে হয় বেটার। তো আমি দুইটাই দিয়ে দিব নি আপনাদেরকে, একটাতে সাউন্ড আছে আর একটাতে সাউন্ড নাই, ঠিক আছে? ওকে।